আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরই পরীক্ষা হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে অথবা গুগল প্লে স্টোরে তোমরা অ্যাপটিকে পাবে। অ্যাপের মধ্যে থেকে পেইড কোর্সের মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে এর পিডিএফগুলো। প্রথমে তোমাদের পেমেন্ট করতে হবে, তারপর পিডিএফ ফাইলগুলো নিজের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 10টি, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 × 10 = 10। একের কয়ের দাগে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমিটি লাভা গঠিত, পলি গঠিত, লোয়েস সমভূমির উদাহরণ। তো সঠিক উত্তর এখানে হবে পলি গঠিত। জলীয় বাষ্প পূর্ণ বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা ভারী শীতল হয়। তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা হয়। এরপর ডাক্তার বায়ু নামে পরিচিত সাইমন হারমার্টন সিরক্কো বায়ু, উত্তর হবে হারমার্টন। তারপর ভারতের একটি অন্তর্বাহিনী নদী রাইন, সিন্ধু, লুনি না আমুদরিয়া। তো ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে জামবেসি, নাইজার, নীলনদ, অরেঞ্জ। উত্তর হবে জামবেসি। পরের প্রশ্ন দেখো চয়ের দাগে একটি লাভাগঠিত মালভূমি হলো তিব্বত, পামির, লাদাখ না মালব মালভূমি। তো একটি লাভাগঠিত মালভূমির নাম হচ্ছে মালব মালভূমি। ইটালির একটি আগ্নেয় পর্বত হলো ইটনা, ভিসুভিয়াস, ফুজিয়ামা না ক্রাকাতোয়া। ইটালির একটি আগ্নেয় পর্বত হচ্ছে ভিসুভিয়াস। পরের প্রশ্ন বর্গীয় দাগে সঞ্চয়জাত পর্বত নামে পরিচিত ভঙ্গিল স্তূপ আগ্নেয় পর্বত। সঞ্চয়জাত পর্বত নামে পরিচিত হচ্ছে আগ্নেয় পর্বত। হোয়াইট নীল ও ব্লু নীল নদী দুটি কায়রো, খার্তুম, মালাকাল শহরের কাছে পরস্পর মিলিত হয়েছে। উত্তর হবে খার্তুম শহরের কাছে মিলিত হয়েছে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে, বাড়তে থাকে না একই থাকে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। মরু অঞ্চলের শুকনো নদীখাতগুলোকে বলা হয় আর্গ, হামাদা, রেগ, ওয়াদি। সঠিক উত্তর হবে ওয়াদি বলা হয়। 2 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি। 1 × 10 = 10। কয়ের দাগে পর্বত গ্রন্থি কাকে বলে? অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে যখন এক জায়গায় মিলিত হয় তখন তাকে পর্বত গ্রন্থি বলা হয়, যেমন হচ্ছে পামির গ্রন্থি। আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ কোনটি? আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ হলো মাউন্ট কিলিমানজারো। গয়ের দাগে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। ঘয়ের দাগে মিশরের নীলনদ অববাহিকার দীর্ঘ আঁশযুক্ত তুলো কী নামে পরিচিত? মিশরের নীলনদ অববাহিকার দীর্ঘ আঁশযুক্ত তুলো ইজিপসিয়ান কটন নামে পরিচিত। এরপর হচ্ছে ক্যারাভ্যান কি? উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন সেই উটের দলকে ক্যারাভ্যান বলে। চয়ের দাগে হচ্ছে কোন ধরনের মালভূমি অন্যান্য সমস্ত শ্রেণীর মালভূমির তুলনায় বেশি উঁচু? তো হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি অন্যান্য সমস্ত শ্রেণীর মালভূমির তুলনায় বেশি উঁচু। তারপর দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ $মিলিবার। তো সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 113.25 মিলিবার। আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় ড্যাশ। তো উত্তর লিখবে ভেল্ট বলা হয়। এরপর গিনি উপকূল অঞ্চলে খামসিনকে বলা ড্যাশ, এটা বলা হয় হারমাটান। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমানজারো। মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় ড্যাশ সমভূমি। তো তৈরি হয় লোয়েস সমভূমি। ওকে, লোয়েস সমভূমি। নেক্সট 3 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 4 = 8। কয়ের দাগে মালভূমি কাকে বলে? তো আশপাশের অঞ্চল সাপেক্ষে হঠাৎ উঁচু, 300 মিটারের বেশি উঁচু আর কি, বিস্তীর্ণ ভূভাগ, চারপাশ খাড়া ঢাল আছে, এরকম ভূমি রূপকে মালভূমি বলে। মালভূমির উপরতল সমতল, ঢেউ খেলানো অথবা উঁচু নিচু হতে পারে। অথবা সমচাপ রেখা বা আইসোবার কাকে বলে? তো বছরের কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের সমচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপৃষ্ঠ রেখা বলা হয়। এরপর ক্ষয়ের দাগে টেবিল ল্যান্ড কাকে এবং কেন বলে? মালভূমির উপরিভাগ টেবিলের মতো সমতল হয় ও চারপাশটা টেবিলের পায়ের মতো ঢালু এবং খাড়া থাকে, সেই জন্যই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। অথবা জলপ্রপাত কাকে বলে? নদীর গতিপথে কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে নদীর নরম পাথরকে বেশি ক্ষয় করে, তাই শক্ত ও নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়। তখন নদী শক্ত পাথরের উপর থেকে নিচে নরম পাথরের উপর ঝাঁপিয়ে পড়ে, একে জলপ্রপাত বলে। গয়ের দাগে আর্গ কাকে বলে? সাহারা মরুভূমি অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে, একে আর্গ বলে। অথবা ক্যারাভ্যান কাকে বলে? উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন সেই উটের দলকে ক্যারাভ্যান বলে।
যাযাবর কাদের বলে? মরুভূমিতে বিশেষ এক ধরনের জাতি দেখা যায় যারা উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, এদের যাযাবর বলে। এরা সাধারণত উটের দল, ঘোড়া, ছাগল নিয়ে ঘুরে বেড়ায়। পশুর দুধ ও মাংস এদের প্রধান খাদ্য। ওয়াদি কাকে বলে? সাহারা মরুভূমি অঞ্চলে অধিকাংশ নদী আটলাস পর্বত ও মধ্যভাগের উঁচু ভূমি থেকে উৎপত্তি হয়েছে। জলের অভাবে নদীগুলি অত্যন্ত সরু আকারের এবং বৃষ্টির অভাবে অধিকাংশ নদী শুকিয়ে গেছে। ওয়াদা এই অঞ্চলের উল্লেখযোগ্য নদী। স্থানীয় ভাষায় এখানকার নদী খাতগুলোকে ওয়াদি বলেন। 4 নম্বর দাগের নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। 3 × 4 = 12। কয়ের দাগের গিরিখাত ক্যানিয়ন কাকে বলে? পার্বত্য অঞ্চলের নদীর উপত্যকা খুব সরু ও গভীর হলে আই বা ভি আকৃতির মতো দেখতে হলে তাকে গিরিখাত বলে। বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে ও শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। অথবা খাঁড়ি কাকে বলে? কিছু নদীর মোহনায় জোয়ারের সময় সমুদ্রের নোনা জল মোহনার ভেতর দিয়ে ওপরের দিকে উঠে যায়, আবার ভাটার সময় সমুদ্রের জল নেমে আসে। এভাবে চওড়া মোহনা বা খাঁড়ির সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে প্রচুর নদীতে এরকম খাঁড়ি দেখা যায়। পরের দিকে আফ্রিকা মহাদেশের অবস্থান, আয়তন ও সীমা উল্লেখ করো। আফ্রিকা মহাদেশ এশিয়ার দক্ষিণ পশ্চিম এবং ইউরোপের দক্ষিণে অবস্থিত। এই মহাদেশের আয়তন 3,21,532 বর্গ কিলোমিটার। আয়তনে এই মহাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকা মহাদেশটি প্রায় চারদিকেই জলভাগ দ্বারা বেষ্টিত। এই মহাদেশের পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে ভারত মহাসাগর। অথবা সাহারা মরুভূমির বিবরণ দাও। দেখো, আটলাস পর্বতমালার দক্ষিণে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। এর মধ্যভাগ আহাপ্পার ও টিবেস্টি মালভূমি দেখা যায়। এই অঞ্চল অত্যন্ত শুষ্ক ও রুক্ষ হওয়ায় এখানে জনবসতি প্রায় দেখাই যায় না। সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে রয়েছে নীলনদ অববাহিকা। গয়ের দিকে সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো। তো সমচাপ রেখার বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক গভীর বলে বহু ক্ষেত্রে সমচাপ রেখাগুলি অক্ষরেখার সমান্তরালে বিস্তৃত হয়। 2 নম্বর, সমচাপ রেখাগুলি যদি দূরে দূরে অবস্থান করে তাহলে আবহাওয়ার শান্ত অবস্থা বোঝায়, এবং রেখাগুলি যদি কাছাকাছি চক্রাকারে অবস্থান করে তাহলে ঝড় বৃষ্টির হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর হচ্ছে যদি সমচাপ রেখাগুলি চক্রাকারে অবস্থান করে তবে তাকে বায়ুচাপের কোষ বা বায়ুচাপ কক্ষ বলে। 4 নম্বর দেখে জানুয়ারি ও জুলাই যথাক্রমে শীতলতম ও উষ্ণতম মাস বলে মানচিত্রে সাধারণত এই 2 মাসের সমচাপ রেখা অঙ্কন করা হয়। অথবা নীলনদের গতিপথ লেখো। নীলনদ আফ্রিকার দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য 6,650 কিলোমিটার। আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় 10 ভাগ জলই নীলনদ দিয়ে বয়ে যায়। আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি থেকে সৃষ্টি হোয়াইট নীল ও ইথিওপিয়ার উচ্চভূমি থেকে সৃষ্ট ব্লু নীল, এই 2 নদীর জলধারা থেকে নীলনদ তৈরি হয়েছে। উত্তর সুদানের রাজধানী খার্তুম শহর এই 2 ধারার মিলনস্থল। নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে সবুজ করে তুলেছে। নীলনদ ভূমধ্যসাগরের মোহনার কাছে বিশাল বদ্বীপ তৈরি করেছে। মিশরের অধিকাংশ মানুষই নীলনদের তীরে কৃষিকাজ, পশুপালন ও বসবাস করে। নীলনদের তীরে গড়ে ওঠা বিখ্যাত শহরগুলি হলো খার্তুম, আসওয়ান, লাস্কার আর হচ্ছে কায়রো। ঘরের দাগে স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে? ভূ আলোড়নের ফলে সৃষ্ট 2টি ফাটলের মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে বা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে গঠিত পর্বতকে স্তূপ পর্বত বলে। উদাহরণ হচ্ছে ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ প্রভৃতি পৃথিবীর উল্লেখযোগ্য স্তূপ পর্বত। 5 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন নাম্বার 5 নম্বর করে 5 × 10 নম্বর। কয়ের দেখে আমাদের জীবনে পর্বতের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো আমাদের জীবনে পর্বতের প্রভাব বা মানব জীবনে পর্বতের প্রভাব সম্পর্কেও এখানে লিখতে বলতে পারে, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়, যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। 2 নম্বর হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর, পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ ও শীতল বায়ু প্রবাহকে আটকাতে পারে।
শীতকালে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। 4 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। 5 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। 6 নম্বর হচ্ছে কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা বোল্ডার ছোট বড় পাথর ঘরবাড়ি তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। 7 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা এগুলো। নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি হচ্ছে 1 নম্বর জলসেচের প্রসার। নদীর নিম্ন ও উচ্চ অববাহিকার অধিক পরিমাণ কৃষি জমিতে জলসেচের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নদীর উপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়ে থাকে। এর ফলে কৃষি জমিগুলিতে প্রয়োজন মতো জলসেচ করা সম্ভব হয় বলে উৎপাদিত ফসলের পরিমাণ বৃদ্ধি পায়। 2 নম্বর বন্যা নিয়ন্ত্রণ। কোনো বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলার অন্যতম প্রধান উদ্দেশ্যই থাকে নিম্ন অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা। বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। 3 নম্বর জলবিদ্যুৎ উৎপাদন। একই রকম বহুমুখী নদী পরিকল্পনায় বাঁধের সঞ্চিত জলকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়ে থাকে, যা উক্ত অঞ্চলের সাধারণ মানুষ ও শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করতে সাহায্য করে। 4 নম্বর জলের সরবরাহ। বহুমুখী নদী পরিকল্পনা জলাধারে সঞ্চিত জলকে অনেক সময় পার্শ্ববর্তী জনবসতি শহরগুলিতে সরবরাহের মাধ্যমে জলের চাহিদা পূরণ করা হয়। 5 নম্বর মৎস্য সংগ্রহ। বাঁধের সঞ্চিত জলে মৎস্য শিকারের মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধিত হয়। 11 নম্বর দাগে আফ্রিকা মহাদেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। আয়তনে এবং জনসংখ্যার বিচারে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। এই মহাদেশ একই সঙ্গে পৃথিবীর উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম গোলার্ধে অবস্থিত। 19 শতাব্দী পর্যন্ত আফ্রিকার বহু দেশ, ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু দেশের উপনিবেশ ছিল। আফ্রিকার উত্তরে দুর্গম সাহারা মরুভূমি, আফ্রিকার মধ্যভাগে রয়েছে হিংস্র জীবজন্তুতে পূর্ণ নিবিড় ও দুর্ভেদ্য অরণ্য। এই মহাদেশের উপকূল অভগ্ন, উষ্ণ ও আর্দ্র জলবায়ু অস্বস্তিকর। এই মহাদেশের অভ্যন্তরে রয়েছে জলপ্রপাত, খরস্রোতা নদী। এখানে প্রায় সর্বত্রই বন্ধুর মালভূমি, হিংস্র ও নরখাদক আদিম অধিবাসীদের বসবাস থাকার কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এরপর দেখো ক্ষয়ের দাগে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। 1 নম্বর অশ্বক্ষুর আকৃতির হ্রদ। নদী গতিপথে কোথাও বাধা পেলে একটু বেঁকে যায়, ধীরে ধীরে এই বাঁক বড় হতে থাকে। বাঁক বেশি বড় হয়ে গেলে নদী তখন সোজা পথ ধরে প্রবাহিত হয় এবং নদীর পরিত্যক্ত খাত হ্রদের আকার ধারণ করে। এই বিচ্ছিন্ন অংশের সঙ্গে প্রথম দিকে নদীর কিছুটা সম্পর্ক থাকে এবং বন্যার সময় এতে নদীর জল প্রবেশ করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদ নদীর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে অশ্বের খুরের মতো বাঁকাভাবে অবস্থান করে বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদের চিহ্ন। দেখো এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলতে এরকম নদীটা যাচ্ছিল, তারপর এখানে বেঁকেছে, এখানে অনেকটা বেঁকে গিয়ে এখানে ছেড়ে গেছে, ঠিক আছে। এই অংশটা এই হ্রদের মতো, এটাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ওকে, তারপর 2 নম্বর হচ্ছে আমরা লিখছি স্বাভাবিক বাঁধ। নদীর 2 তীরে ক্রমাগত পলি জমে যে উঁচু বাঁধের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে। সৃষ্টির কারণ কিনা, বর্ষার সময় নদীতে প্রচুর পরিমাণে পলি আসে। দুকুল উপচে জল প্লাবনভূমিতে ছড়িয়ে পড়লে বড় দানার পলিসমূহ নদী পাড়ের কাছে দ্রুত থিতিয়ে পড়ে, বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। এভাবে পলি জমে উঁচু হয়ে এক সময় নদী পাড় বরাবর বাঁধ তৈরি হয়, এটাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। এবং স্বাভাবিক বাঁধের একটা চিত্র এভাবে তোমরা নিজেরা অঙ্কন করার চেষ্টা করো, তোমাদের বইতেও কিন্তু এগুলো রয়েছে। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। বাকি তোমাদের যে সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো তোমরা পাঠ্য বই থেকে খুব ভালোভাবে পড়বে। এবং এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে বা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে থাকবে আমাদের এই পিডিএফগুলো, সেখানে পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে নিজেদের ফোনে। তো চলো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।